চন্দ্রকে সবার সামনে উচিত শিক্ষা দিল সোহিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাবেন সোহিনী আর সোহিনীর মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কমলিনীদের বাড়ির ঠিকানা খুঁজতে থাকে। ওইদিকে দেখা যাবে বর্ষা মিঠিলকে বলে, আচ্ছা তুমি কেন এত কথা বলছো? হ্যাঁ, তোমার কাকিমার পাশে যদি তোমাকে দাঁড়াতেই হয় তাহলে তুমি বাড়ির বাইরে গিয়ে দাঁড়াবে, বাড়ির ভিতরে এসে কেন কথা বলছো এত? কিন্তু পাশে এখন তুমি দাঁড়াতে পারবে না এখানে। তখন মিঠিল বলে, শোনো বর্ষাদি, তোমার থেকে তো এই কথাটা আমি শুনবো না। এই কথাটা যদি বাবিন আমাকে বলে তাহলে আমি শুনবো। কি বাবিন, আমি কি বাড়ি থেকে বেরিয়ে যাব? আর তখন বাবিন বলে, না বৌদিভাই, এটা তোমার সঙ্গে আমি একমত হচ্ছি না, সমর্থন করছি না আমি তোমায়। আর তখন এ কথা শুনে মিঠিল শান্তি পায়। তখন বর্ষা চমকে যায়। বাবিন তারপর আবার বলে যে, মিঠিল তোকে একটা কথা বলে দিই, তুই কিন্তু আমার বাবাকে এভাবে প্রশ্ন করতে পারিস না, সেই অধিকারটা কিন্তু তোকে আমি দেইনি, সেই রাইট নেই। তখন মিঠিল বলে, সেটা আমি বলতেই পারি, যদি আঙ্কেল ঠিকঠাক মতো কিছু না বলতে পারে তাহলে তো আমাকে জিজ্ঞেস করতেই হবে। তাছাড়া আঙ্কেল যা যা বলছে সেটাও তো সত্যি নয়, আমাকে তো আমার জায়গাটা বুঝে নিতেই হবে। তাছাড়া আমাকে তো কাকিমা নিজে বলেছে এই প্রশ্নগুলো করতে, তখন করছি বলে, আচ্ছা দাদা, তোমার যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে একটু বলো না, তাহলেই তো সমস্ত ঝামেলা মিটে যায়। আমার না এই ঝামেলা আর ভালো লাগছে না। তখন চন্দ্র বলে, দেখ বোন, আমারও তো যা মনে পড়ছে আমি তাই তো বলছি, সব সময় যে সব কিছু মনে পড়ছে তা তো নয়, তাই না? ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি। আর তখনই তো তাই বলছি, তারপরেও যদি তোর বৌদি আমাকে না মেনে নেয় তাহলে আমি কী করবো বলতো? কী করব? তোর বৌদি তো আমাকে সন্দেহ করছে আর আমার সাথে সন্দেহ করে থাকতেও চাইছে না। আমি কি করব? তাহলে আমার কি করার? করছি তখন বলে, না দাদা, তারপরেও তোমাকে মনে করতে হবে। তখন চন্দ্র বলে, দেখুন, কমলিনীকে এতবার বোঝানোর চেষ্টা করেছি, আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার সব চেষ্টাই বিফলে গেল। এখন আমি আর কি করব? আমি তো মাকেও বলতে পারছি না। মাকে আমি বারবার করে বলেছি যে এই বাড়ি ছেড়ে চলে যাই, মা তো মানছে না। কমলিনী তো চায় আমি বাড়ি থেকে চলে যাই। বড় ঠাম্মি তখন বলে, কেন রো চাঁদু, তুই তোর মাকে কেন বারবার বলবি যে তুই চলে যাবি? আর তুই এই বাড়ি থেকে কেন চলে যাবি? তোর বউই কি তোর কাছে সব কিছু? তোর মা মাসি এরা কি তোর কাছে কিছুই নয়? তোর ছেলেমেয়েরা আছে, আমরা আছি, আমরা তোকে কত ছোট থেকে বড় করেছি, তাহলে আমাদের কি কোনো মূল্য নেই? তোর বউ তো তোকে সম্মানই করেনি, তাহলে তুই সেই বউয়ের জন্য কেন চলে যাবি বলতো? চন্দ্র তখন বলে, না না মাসি, তারপরেও এত বছর পর আমি এসেছি এই অসম্মানটা পাওয়ার জন্য। তখন নতুন বলে, আচ্ছা তুই আমাকে আসতে বলেছিস শুধুমাত্র এই জন্য? আমার তো কাজ রয়েছে, আমার তো ইনস্টিটিউটে স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করছে, বল। চন্দ্র তখন বলে, কি করব নতুন, ছাড়া তো আমার অন্য কোনো উপায় ছিল না। তোর বৌদি তো এখন আমাকে মেনে নিচ্ছে না, আমার এই সমস্ত ভালো লাগছে না, বারবার করে আমাকে অপমান করছে, এই অপমানগুলো পাওয়ার যোগ্য আমি, বল না। আর তখন নতুন বলে, দেখ, সেটা বৌঠান আলাদা মানুষ, আমি আলাদা মানুষ। বৌঠানকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বৌঠান যদি না বুঝে নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে আমি কি করব বলতো? এখানে তো আমার কিছু করার নেই, কিন্তু আমার তো কাজ রয়েছে, তুই কেন এরকম করে বলছিস বল। আর তখন দেখা যাবে ঠাম্মি বলে, তাকে তো উস্কানোর মানুষ আছে, সেই জন্যই তো এমন চটং করে কথা বলছে। কাকুমণি তখন বলে, আপনি কি আমার কথা বলছেন? তাই তো, আমি জানি আপনি আমার কথাই বলছেন, তাই আমি বলছি, আমার বুড়িমাকে আমি ছোটোবেলা থেকে শিখেছি অন্যায়ের সাথে কোনো রকম আপোষ নয়। আর সেই কথাটা যদি বুড়িমা এখনও শুনে থাকে, মনে রেখে থাকে, তাহলে তো অনেক ভালো। আর আপনি তো ওর মা, আপনি তো এগুলো সহ্য করতে পারবেন না। আর আমরা যেটা সত্যি সেটাই বলছি। তাহলে ও এতদিন কোথায় ছিল? এই 20টা বছর কোথায় ছিল? যতক্ষণ না পর্যন্ত সবার কাছে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুড়িমা কিছুতেই সব কিছু মেনে নিবে না। আর হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার ছেলে যদি সব কিছু ঠিকঠাক মতো বলে দেয়, ওই হোমের ঠিকানাটা বলে দেয়, আমরা গিয়ে যদি দেখি না সব কিছু ঠিক আছে, তাহলে আমি কথা দিচ্ছি বুড়িমা সব কিছু মেনে নিবে। এদিকে সোহিনী আর তার মেয়ে দুজনে মিলেই কমলিনীদের বাড়িটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এদিকে দেখা তখন রেশমি বলে, এটা কেমন কথা কাকুমণি? কারণ এই যে আপনার বুড়িমা এখান থেকে বেরিয়ে কোথায় যাবে সেটা একবারও ভেবেছেন? বাপের বাড়িতে তো বৌদি আছে, দাদা আছে, আমাদের একটা মেয়েও আছে, তাহলে ওর অধিকারটা কি এখন আছে সেখানে? সেটা তো যে শুধুমাত্র তার বাবা মায়ের বাড়ি সেটা তো বলতে পারবে না, সেখানে তো আমাদেরও অধিকার আছে। তখন কাকুমণি বলে, দেখো বৌমা, ওটাই তো একমাত্র যে ওর থাকার জায়গা এমনটা তো নয়, ওকে তো অনেকেই
অনেকেই ভালোবেসে অনেকেই জায়গা দিতে পারে, তাই না? আর সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি না হয় এসব নিয়ে নাই ভাবলে। তখন এই কথা শুনে রেশমি আর কিছু বলতে পারে না, চুপ করে যায়। ওদিকে দেখা যায় কি সোহিনীর মেয়ে সোহিনীকে বলে, আচ্ছা মা, যাদেরকে খুঁজতে এসেছি তাদেরকে পাবো তো? সোহিনী তখন বলে, এটা কেমন কথা? ওনারা তো শুনেছি অনেক খানদানি বাড়ির মানুষ, তাছাড়া যাকে খুঁজতে এসেছি তো ওই বাড়িতে আছে কি না সেটা তো আমাদেরকে দেখতে হবে। আমরা তো খোঁজ করতে এসেছি, আর তুমি আমার সঙ্গে না আসলে আর তোমার কি ভালো লাগতো বলো? তাই তো তুমি আমার সাথে এসেছো। এরকম করে না মা। সোহিনীর মেয়ে তখন বলে, কিন্তু মা, আমাদেরকে যদি হোটেলে থাকতে হয়, ওই বাড়িতে যদি কেউ আমাদেরকে ঢুকতে না দেয়, তখন কি করব? তখন সোহিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তো আগে যাই, তারপর না হয় দেখা যাবে ওই বাড়িতে আমাদেরকে ঢুকতে দেবে কি দেবে না। ওদিকে দেখা যাবে রেশমি বলে, আচ্ছা কাকুমণি, আপনি না হয় থাকার ব্যবস্থা করে দিলেন, আর খাবে কি করে? আপনি কি ওর জন্য চাকরিও ঠিক করে দিবেন নাকি আপনার টাকাই ও খাবে কি ওর সম্মান বাড়বে? হ্যাঁ, স্বামীর বাড়িতে মেয়েদের থাকা এক কথা, আর পরের বাড়িতে থেকে খাওয়াটা আরেক কথা। তখন কাকুমণি বলে, আচ্ছা বৌমা, তুমি কেন এসব কথা ভাবছো? তোমার তো এসব কথা দরকার নেই। চন্দ্র যদি সবটা বলতে পারে যে ও কোন হোমে ছিল, কোথায় ছিল, তাহলেই তো সব কিছু মিটেই গেল। তাহলে যদি আমরা খোঁজখবর নেই, তাহলে তো আমি নিজে বুড়িমাকে এসে বলবো যে বুড়িমা, তুই এবার সব কিছু ঠিক করে নে। আর তখন দেখা যাবে মিঠি কমলিনীকে বলে, আচ্ছা মা, বাবা এত বছর পর ফিরে এসেছে, তাহলে তোমার বাবাকে মেনে নিতে এত কি সমস্যা বলো তো? কেন মেনে নিতে পারছো না? বাবা তো বলছে যে তার কিছু কিছু কথা মনে পড়ছে, কিছু কিছু কথা মনে পড়ছে না। তাহলে আমরা তো বিশ্বাস করছি, তুমি কেন বিশ্বাস করছো না? কেন করছো না? আর তখন মিঠিল বলতে থাকে যে না, এখানে বিশ্বাস করার মতো কিছু নেই। মিঠিল, তুই কেন বুঝতে পারছিস না? যেই হোমের কথা আঙ্কেল বলছে, সেই হোমের কোনো অস্তিত্বই নেই। তাছাড়া সেখানে যে থাকবে না আর হোম যে থাকবে না, তা এমন তো কোনো কথা নেই। তখন মিঠি বলে যে আমি যেটা আমার বাবা বলেছে সেটাই আমি বিশ্বাস করি। আমার বাবাকে বিশ্বাস করি তো। আমার বাবা যখন বলেছে যে হোমে ছিল, তাহলে হোমেই ছিল। তখন বাবিন বলে, আচ্ছা মা, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে প্লিজ তোমরা দুজন কথা বলে ম্যানেজ করে নাও না। তোমরা সেটা মিটিয়ে নাও নিজেদের মতো করে পার্সোনালভাবে। আমাদের বাবা এসেছে, সেটা নিয়ে তো আমরা আনন্দ করতে পারছি না, উল্টো আরও একই কথা নিয়ে সবসময় কথা, ভালো লাগছে না। আর কমলিনী তখন বলে, তোমাদের ভালো লাগার জন্য তো এত বছর থেকেছি বাবা, তোমাদের ভালো লাগার কথাই ভেবেছি। আমার জীবনটা তো সব ভাবতে সবার কথা ভাবতেই চলে গেল। যখন তোমার বাবা ছিল, তোমার বাবার ভালো লাগাগুলো আমি দেখেছি, তোমার বাবার কি পছন্দ করে সেগুলো আমি দেখেছি। তারপর যখন তোমার বাবা চলে গেল, তোমার ঠাম্মার ইচ্ছে মতো আমার জীবনটা চলেছে, তার কথা মতোই এত বছর চলেছে। কিন্তু তাতে কি লাভ হয়েছে বাবা? কোনো লাভ হয়েছে কি? কেউ কি আমার পাশে আছে? নেই তো। আমি যে সঠিক কথাটা বলতে চাই সেটাই তো কেউ বুঝতে চাইছে না। এই যে উনি এসে বলল যে উনি এটা নাকি সাংস্কৃতিক চিঠি, এমনটা কি হয়? আমি তো বিশ্বাস করি না যে এটা সাংস্কৃতিক চিঠি, কিছুতেই হতে পারে না। তখন এই কথা শুনে চন্দ্র চমকে যায়। কমলিনী তখন বলে যে হ্যাঁ, এটা কোনো এক মহিলার লেখা ছিল, আর আমার মনে হচ্ছে এই লেখাটা দেখেই সে এই বাড়ি থেকে চলে গিয়েছিল। আর তখন দেখা যায়, তখন রশ্মি বলে, তুমি এমনটা কেন বলছো বুড়ি? যদি তোমার দাদা চলে যেত, তাহলে আমি কি এমনটা করতে পারতাম? কমলিনী তখন বলে, বালাইষাট, এ কথা কেন বলছো? আমার দাদা কেন চলে যাবে? তার আরও 100 বছর আয়ু দিক। আর তখন কমলিনীর দাদা বলে, আচ্ছা বুড়ি, তুই কেন এমন কথা বলছিস বলতো? সাংস্কৃতিক চিঠিও তো হতে পারে, এমনটা তো হয়। কমলিনী বলে, আচ্ছা দাদা, এতটা বোকা হতে পারিস কি করে বলতো? কোনো জায়গায় খবর নিয়ে দেখেছিস যে এরকম কোনো সাংস্কৃতিক চিঠি বাড়িতে পাঠানো হয়? না, হয় না তো। তাহলে কেন এত বোকার মতো কথা বলছিস? কমলিনীর বাবা তখন বলে, আচ্ছা বুড়িমা, জামাই যেটা বলছে সেটা সত্যিও হতে পারে। তখন কমলিনী বলে, না বাবা, অন্যের কথা কেন সত্যি বলে মানতে হবে বলো তো বাবা? তোমার জামাইকে তুমি কতদিন চিনো? সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলে, তারপর কোনোদিন কোনো ব্যাপারে কথা বলিনি বলে আমি দিনের পর দিনে কি একটু শান্তি পেয়েছি? বোবলাই হওয়ার পর শরীরটা কত খারাপ হয়েছিল, আর তখন কত বলেছিলাম যে আর যেন আমরা বাচ্চা না নেই। তো আমার কথা কি সে শুনেছে? বছরে বছরে বাচ্চা নিয়েছে, নাকি মেয়ে চাই? তারপর যখন ওনার মেয়ে হলো, আর তখন মেয়ের পাশে কি ছিল না তো। মেয়েকে ছেড়ে সে কোথায় চলে গিয়েছিল সেটা তো আমাকে জানতে হবে। আর এখনই সে বলছে সে নাকি হোমে ছিল, সে কোনো রকম কোনো হোমে ছিল না। আর ওই চিঠিটাও কোনো সাংস্কৃতিক চিঠি ছিল না, সে কোনো ভালোবাসার প্রাণেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, হয়তোবা কোনো মেয়ের জীবন নষ্ট করে এসেছে। তখন চন্দ্র বলে, খবরদার কমলিনী, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, এখন আমার একদম ধৈর্যের
ভেঙে যাচ্ছে। তুমি চাইছো তো এই বাড়ি ছেড়ে আমি চলে যাই, তাহলে তো তোমার শান্তি। তখন বলে, কেন, তুই কেন এই বাড়ি থেকে চলে যাবি? বাড়িটা তোর, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া চলবে না। ওইদিকে দেখা যায় সোহিনী আর সোহিনীর মেয়ে আমার কাছ থেকে বাড়ির ঠিকানাটা জেনে তারপর বাড়ির দিকে আসতে থাকে। কি চন্দ্র বলে, না মা, এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা নতুনের, তাই নতুন মনে হয় না যে এই বয়সে এসে আমার কাছ থেকে আর বাড়িটা কেড়ে নিবে। কিরে নতুন, সেটাই তো, এই বয়সে এসে তুই আমার কাছ থেকে বাড়িটা কেড়ে নিবি? তখন নতুন বলে, শোন চন্দ্র, এই বাড়িটা না তোর নয়, এই বাড়িটা হলো বৌঠানের, বৌঠান আর মাসিমার। আমি দুজনেরকেই কিনে দিয়েছিলাম, তাই ওদের অধিকার রয়েছে। এই বাড়িটার মধ্যে তোর কোনো রকম কোনো অধিকার নেই। তাই বাড়িটা আমি বৌঠানকে একাই লিখে দিতে চেয়েছিলাম, কিন্তু বৌঠান রাজি হয়নি। বৌঠান বলেছে সে একাই বাড়িটা নিজের নামে নিতে পারবে না, মাসিকেও দিতে বলেছিল, তাই আমি মাসিকে দিয়েছিলাম। না হলে এই বাড়িটিকে বৌঠানকে আজকে এতটা অপমানিত হতো না। আজকে বৌঠানের অপমানের জন্য বৌঠানই দায়ী। আর বলে, নিজের নামে তো করতে চাইনি, তাই বৌঠানের আজকে এই অবস্থা। তখন চন্দ্র বলে, হ্যাঁ আমি জানি নতুন, কিন্তু আমি বলবো যে আমি আসার পর থেকে যত চেষ্টা করছি তোর বৌঠানকে এক করার জন্য, আমার দিকে আনার জন্য, কিন্তু সে তো আসছে না। তখন কাকুমণি বলে, শোনো, আমার বুড়িমা কিন্তু ঠিকই তোমাকে মেনে নিবে। আমি বললাম তো, তুমি যদি সব কথা বলতে পারো আর সেই ঠিকানাটা দিতে পারো, আমরা যদি সেই ঠিকানা মতো গিয়ে দেখি যে না, তুমি যা বলেছো সব কিছুই সত্যি, তখন আমি কথা দিচ্ছি যে অনেক বড় করে তোমাদের জন্য অনুষ্ঠান করব, অনেক বড় করে। সেটাই তো সবাই চাইছে, তাই না? সেটাই করব। তখন দেখা যাবে রেশমি বলে, আচ্ছা বুড়ি, এরকমটা তুমি করছো বলো তো, কেন এরকমটা করছো? তখন কমলিনী বলে, সেটা দিয়ে তো তোমার দরকার নেই বৌদিভাই, তোমার কি দরকার আছে? তুমি তোমার জীবন নিয়ে থাকো, অটল থাকো। আমার জীবন নিয়ে তোমাকে কথা বলতে হবে না। আর আমার জীবনে যে এমনটা ঘটেছে, তোমার জীবনে যে ঘটবে না এমনটা নয়, আর এমনটা কোনোদিনও হবে না। রেশমি তখন বলে, আচ্ছা এরকমটা যদি হতো, তোমার মা বাবা কি আমাকে কোনোদিনও মেনে নিত না তো? জিজ্ঞাসা করো না। আর তখনই কমলিনীর বাবা বলে, আচ্ছা বুড়িমা, কেন এমনটা করছিস বলতো? এবার তো হয়েছে, এবার না হয় সব কিছু মিটিয়ে নে। তখন কমলিনীর মা বলে, শোনো, আমার বুড়িমার না যথেষ্ট বয়স হয়েছে, তাই বুড়িমা কোনো কিছু ভেবেই সব কিছু করছে, কোনো কিছু না ভেবে কিছু করে না। তখন চন্দ্র বলে, দেখুন, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, অনেক তো চেষ্টা হলো, এবার যদি ও আমাকে না মেনে নিতে পারে, তাহলে আমি বলবো যে ও অধর্ম করছে, আমার ওপর অধর্ম করছে, তাই মেনে নিতে পারছে না। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। তারপর বুবলাই বলে, আচ্ছা সেটা তো অনেক আগে থেকেই আমি জানি, কিন্তু মা, এবার তো বাবা ফিরে এসেছে, এবার তো অন্তত বাবাকে মেনে নাও, কেন এরকমটা করছো? আর তো এমন করার কোনো প্রশ্নই হয় না, কোনো উচিত নয় তোমার। তখন কমলিনী বলে, শোনো, আমি কি করব না করব সেটা তো আমি ঠিক করব, সেটা তো আমি তোমার কাছ থেকে জানবো না। তখন বর্ষা বলে ওঠে, মামুনি তো অন্য একটা কারণে বাবাকে মেনে নিতে পারছে। নতুন বলে ওঠে, কি কারণ বর্ষা? আর তখন বর্ষা বলে, সেই কারণটা বা নাই বা বললাম। আর তারপর দেখা যাবে নতুন বলে, শোনো, কোনো কথা যদি ক্লিয়ার মতো ঠিকঠাক মতো বলতে না পারো, তাহলে সেই কথাটা কখনো কারো সামনে বলবে না, বুঝতে পেরেছো? সেটা তোমাকে আমি বারণ করে দিলাম। তখন মিঠিল বলে, ছাড়ো না নতুন কাকু, কাকে কি বলছো? যে কি না কোনো রকম কোনো বুদ্ধিই নেই, না হলে যেই বাড়ি থেকে চলে গিয়েছিল, যাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে এই বাড়িতে ঢুকতে পেরেছে, থাকতে পারছে, আর আপনার আর কাকিমার জন্য। সেটা কি তার মনে আছে? নেই তো, সে আপনাদের দয়া এই বাড়িতে আছে, কিন্তু না, সে তো এক এক সময় এক এক রকম কথা বলেই যাচ্ছে। তারপর এটাও ওর বুদ্ধি নেই যে কখন কি বলতে হবে। তাই ছাড়ুন না, সবার কথা সবসময় ধরতে হয় না, সবাইকে সব কিছু ধরতে হয় না, আর সবাই কি সবসময় কথা বলে? আর আপনাকে আঙ্কেল একটা কথা বলছি, আপনি 3টা বছর কোথায় ছিলেন সেটা ক্লিয়ার করা পর্যন্ত কাকুমণি আপনাকে কিছুতেই মেনে নিবে না। আর হ্যাঁ, আপনার তো কোনো কিছু মনে পড়ছে না তা নয়, আপনি তো সবসময় অনেক কিছু মনে পড়ছে, তাহলে পুরো কথা কেন মনে পড়ছে না? পুরো কথা কেন বলতে পারছে না? ওইদিকে দেখা যাবে সোহিনী আর সোহিনীর বাড়ির গেটে এসে দাঁড়ায়। আর তারপর দেখা যাবে ছেলেদিকে বলে, আপনি যেরকম নামটা বলেছেন, হোমের নামটা বলেছেন, সেই হোমের সেরকম নাম তো নেই, আর যেই চিঠিটা সাংস্কৃতিক চিঠি বলে বলছেন, কিন্তু সেটা তো নয়, আপনাকে আমি বলছি সেটা হলো একটা মহিলার লেখা আপনার চিঠি। তখন এই কথা শুনে চন্দ্র অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে মিঠিল বলে যে, হ্যাঁ আঙ্কেল, যতক্ষণ না পর্যন্ত সবটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাকিমণি আপনাকে মেনে
মেনে নেবে না, আপনার সাথে থাকবে না, আর আপনাকেও কিন্তু সবটা ক্লিয়ার করতে হবে যে আপনি কোথায় ছিলেন। তখন দেখা যাবে এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন মিঠিল বলে, হ্যাঁ আমরা কাকিমুনির পাশে আছি, আর কাকিমুনি যেটা চাইবে সেটাই হবে। ওইদিকে দেখা যাবে সোহিনী আর সোহিনীর মেয়ে এসে বাড়ির গেটে এসে দাঁড়ায়, আর তখন বাড়ির ভিতরে এসে কলিং বেলটা বাজাতে থাকে। তখন সবাই অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে দরজাটা খুলেই চন্দ্র সোহিনীকে দেখতে পেয়ে তো চমকে যায়, ভূত দেখার মতো একদম চমকে যায়। তখন চন্দ্রকে বলে, তুমি এতদিন ফেলে আমাকে চলে এসেছো, একটা পর্যন্ত খোঁজ দাওনি, খোঁজ খবর পর্যন্ত নাওনি। আর সমস্ত কিছু শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, দেখেছেন তো, বলেছিলাম না আপনাদের সবাইকে বলেছিলাম যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এতটা বছর হুমে ছিল না, কেউ তো আমার কথা বিশ্বাস করেনি, এবার করুন বিশ্বাস। আর তখনই দেখা যাবে এদিকে চন্দ্র অস্বীকার করলে তখন সোহিনী রেগে যায়। রেগে গিয়ে চন্দ্রকে ইচ্ছে মতো সবার সামনে মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লেগেছে? সোহিনী এসে এবার উচিত শিক্ষা দিয়েছে চন্দ্রকে। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে মতামত জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।